হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে লাইভ ক্লাস আপডেট আমি মর্নিং এ দিয়েছিলাম যে আজকে রাইটিং স্কিলের সাজেশন দেব কিছু। যদিও রাইটিং স্কিলের সাজেশন সেরকম ভাবে দেওয়া যায় না, কারণ জাস্ট লাইক ম্যাথের মতন কি আসবে বলা যায় না। টপিকের উপর তো সেভাবে কোনো রকম কোনো অ্যাজাম্পশন করা যায় না যে এইটাই আসবে, এইভাবে আসবে বলা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু সাজেশন বা দিয়ে থাকে টিচাররা, বা আমরা দিয়ে থাকি এই কারণে যাতে স্টুডেন্টদের কাছে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে যে এই টপিকটার উপরে যদি আমি করে যাই তাহলে এই টপিকের উপরে বেস করে যদি অন্য কোনো রাইটিং স্কিল থাকে তাহলে আমরা লিখতে পারবো। তো সেই জন্যই সাজেশন দেওয়া রাইটিং স্কিলের ওপরে। সামনেই হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, ইভেন খুব প্রিপারেশন নিচ্ছ সবাই আশা করছি। আর সবারই সিলেবাস তো কমপ্লিট অলরেডি, সবাই বোধহয় রিভিশনও দিচ্ছ, সবাই খুব ভালো প্রিপেয়ার করেছো নিজেদের সিলেবাসটা। তো এটা যদিও একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু সাজেশন যেগুলো তোমরা জানো, যেগুলো ইজিলি তোমরা সেগুলো যে এইগুলোর মধ্যে থাকতে পারে বা এটা হতে পারে তোমরা জানো। তোমাদের স্কুল টিচাররাও দিয়েছেন, তোমাদের যারা প্রাইভেট টিচার তারাও দিয়েছেন। তো তোমাদের কাছে একটা কনসেপ্ট অলরেডি ক্লিয়ার আছে যে এটা এটা আসতে পারে। তো আমি তোমাদেরকে যে আর কি সাজেশনটা দেবো সেখানে কিছু কিছু আনকমন টপিক দেব, যেগুলো হয়তো তোমরা জানো বা করেছো, বা অনেকে হয়তো জানো না। টপিকগুলো একটুখানি টাচ করে নি, কারণ এই মুহূর্তে মানে বলতে পারো এটা হচ্ছে একটা পিক পয়েন্ট বা পিক টাইম, যে সময়ে গিয়ে সবারই প্রায় প্রিপারেশন ফর টেস্ট এক্সাম অলরেডি কমপ্লিট, এবং ফাইনাল এক্সামের জন্য তোমরা অলরেডি নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলেছো। তো আজকের টপিকটা আমি দেবো সেরকম ভাবে যাতে তোমরা কিছু আনকমন টপিক পাও, যেগুলো করেছো সেগুলো থেকেও তোমরা পাবে। আর যে আনকমন টপিকগুলো তোমাদের কাছে মানে তোমার আজকের ক্লাস থেকে পাবে, সেই টপিকগুলো তোমরা একটুখানি নোট ডাউন করে নিও। তো আজকে আমি দুটো টপিক তোমাদেরকে লিখিয়ে দেব, যে টপিক দুটো আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট থাকতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কিছু কিছু টপিক আছে যেগুলোতে কিন্তু আনসিন প্যাসেজও থাকতে পারে, তাই তো। আগের ইয়ার মিন 2024-এ পড়েছিল হচ্ছে, সরি 2024 বলছি, 2025, নেক্সট এক্সাম 2026-এ। 2025-এর যে এক্সাম ছিল সেখানে কিন্তু রিপোর্ট পড়েছিল, ইভেন নোটিশও এসছিল। তো ওইগুলো এসছিল বলে এই ইয়ারে আসবে না সেটা কিন্তু নয়, তা করে রাখবে। কারণ সত্যি কথা বলতে গেলে টিচার হিসেবে আমাদের কর্তব্য তোমাদেরকে সমস্ত কিছু টপিকটাকে টাচে রাখা। এটা যেন না হয় পরীক্ষার হলে গিয়ে তুমি এটা প্র্যাকটিস করে গেলে লিখতে পারলে না, এটা যেন না হয়। এভরিথিং পুরো ফুল কনসেপ্ট যেন তোমার কাছে থাকে। প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিক তোমরা কিন্তু কভার করে যাবে। আজকে তোমাদের সাথে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো ইম্পর্টেন্ট টপিক। আমার মানে আমার যে টপিকগুলো মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট তোমার সাথে শেয়ার করব। দুটো টপিক তোমাদেরকে লিখিয়ে দেবো, এগিয়ে রিপিট করছি। কিছু টপিক তোমাদেরকে বলে দেবো যেগুলো কিন্তু আনসিন প্যাসেজ হিসেবেও আসতে পারে, যেগুলো তোমার হয়তো প্যারাগ্রাফ রাইটিং এ থাকলো, আনসিনও থাকতে পারে। সেরকম কিছু টপিক তোমাদের সাথে আজকে আলোচনা করব। আচ্ছা, যারা লাইভে আছো তাদেরকে ওয়েলকাম, মন থেকে অনেক ধন্যবাদ। সবাই লাইভটা একটুখানি নিজেদের মতন করে শেয়ার করে দিও, যাতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে যাতে এই রাইটিং সাজেশনটা একটুখানি পৌঁছায়। আর কারণ সবার পক্ষে তো রাইটিং এর যেটুকু সবাই টিচাররা দেয় সেইটুকুই সবাই করে নেয়। ইভেন আমিও যখন মাধ্যমিক দিয়েছিলাম সেইটাই করেছি, তখন তো আমাদের এই ইউটিউব ফেসবুকের ব্যাপার ছিল না। এখন তোমাদের কাছে এই একটা এক্সট্রা ফ্যাসিলিটি বলতে পারো বা এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে পারো, তোমরা ভেরিয়াস টিচার্স এর কাছ থেকে কিছু সাজেশন পাও। তখন আমাদের সময় ওই মা বাবা আর হোম টিউটর আর স্কুল টিচাররাই যা দিতেন সেই হিসেবেই আমরা পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, চলো অনেকটা কথা বলে নিলাম তোমাদের জন্য। কারণ হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে কনসেপ্টটা জানা দরকার, যে কি কি কনসেপ্টের উপরে তোমরা রাইটিং স্কিলটা কভার আপ করবে। তো চল শুরু করি। ওকে, ক্যামেরাটা ঠিক করে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে,
আশা করছি তোমাদের কাছে বোর্ডটা ভিজিবল, রাইট? অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা জিনিস লিখিয়ে দিই, সেটা হচ্ছে এই 2026 যে এক্সামটা দেবে সেখানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। 2026 এর জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টোরি। আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে কারণ অনেকটা টাইমিং লাগবে আমার পুরো ক্লাসটা কভার আপ করার জন্য, তাই একটুখানি সবাই যারা দেখছো মাধ্যমিক স্টুডেন্ট আছো বা যারা গার্ডিয়ান দেখছেন তাদেরকে বলবো একটুখানি ক্লাসটা কভার আপ করার চেষ্টা করবেন, আইদার রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। আর রেকর্ডেড লাইভ কিন্তু আফটার 15 ডেজ এবং আফটার 30 ডেজের পরে কিন্তু ডিলিট হয়ে যায় ফেসবুক নিয়ম অনুযায়ী, যেটা আগে হচ্ছে থাকতো, তো এখন আর সেটা হয় না। তাই যারা যারা লাইভ ক্লাস করতে পারছো না তারা কিন্তু রেকর্ডেড লাইভ থেকে সমস্ত কিছু নোট ডাউন করে নিও। ওকে, স্টোরি থাকবে, স্টোরি রাইটিং, নোটিশ থাকবে হচ্ছে পার্সোনাল লেটার, পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল লেটার, বোথ টাইপস অফ লেটার you have to complete for your exam. Personal and official letter. 4th number হচ্ছে processing. Okay, 4th number হচ্ছে processing. 5th number হচ্ছে biography. 6th number হচ্ছে dialogue. Okay, তো এইগুলো 2026 এর জন্য ইম্পর্টেন্ট টপিক। আর 2025 এ যেগুলো ছিল 2025 এ সেটা ছিল কি কি ছিল? প্যারাগ্রাফ ছিল, রিপোর্ট ছিল, প্যারাগ্রাফ রিপোর্ট আর একটা ছিল কি এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক প্যারাগ্রাফ রিপোর্ট ছিল। এইগুলোর সাথে কিন্তু এইটাও কিন্তু টাচ করে নেবে, কারণ প্রথম কথা হচ্ছে এটাই যে এই জিনিসটাই যে থাকবে সেটা কিন্তু না, এর সাথে কিন্তু এখান থেকেও দিতে পারে, কারণ কোশ্চেন্স রিপিটেশন হয়। আগের ইয়ারে প্যারাগ্রাফ ছিল বলে এই 2026 এর প্যারাগ্রাফ থাকবে না এটা কিন্তু আমি বলবো না। তাই সবাই কিন্তু দুটো সিলেবাস কভার আপ করে যাবে। রাইটিং স্কিল বলে দিলাম 2026 এর জন্য এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট: স্টোরি, নোটিস, পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল লেটার, প্রসেসিং, বায়োগ্রাফি অ্যান্ড ডায়লগ। অ্যান্ড 2025 এ যেটা পড়েছিল সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ রিপোর্ট। ওকে, সো এই যে রিপোর্টের যে ব্যাপারটা, রিপোর্টের কিছু কিছু টপিক কিন্তু আনসিন প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। তো কি গুলো আনসিন প্যাসেজ তোমরা করবে রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দেবো। তো এইটা হচ্ছে ফার্স্ট প্রোফর্মা, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবারে নেক্সট পার্ট বাই পার্ট আসি। ফার্স্টে যেটা হচ্ছে বায়োগ্রাফিতে আসি। বায়োগ্রাফি যেগুলো তোমরা করবে, ঠিক আছে। একটা কথা বলে রাখি, এই যে বায়োগ্রাফি যেটা, এই বায়োগ্রাফির টপিকটা থেকে কিন্তু আনসিন প্যাসেজ আসতে পারে। যে বায়োগ্রাফিটা তোমরা করছো সেটা কিন্তু আনসিন প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, নট অনলি ফর বায়োগ্রাফি। ওকে, সো বায়োগ্রাফির জন্য যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট আমি সেগুলো লিখিয়ে দিচ্ছি। ফার্স্ট কে তোমরা জানো, একজন ফেমাস সিঙ্গার, উনি মারা গেছেন এই কলকাতাতে একটা কনসার্ট করতে এসে। তো কে ইম্পর্টেন্ট টপিক। নেক্সট জুবিন গর্গ, you know the famous person and he is a singer also and a social worker. So জুবিন গর্গ, এইগুলো কিন্তু আনসিন প্যাসেজেও আসতে পারে, বায়োগ্রাফিতেও আসতে পারে। এগেইন আমি রিপিট করছি, কিন্তু নট অনলি ফর ইম্পর্টেন্ট বায়োগ্রাফি, ইটস অলসো ইম্পর্টেন্ট ফর আনসিন প্যাসেজ। সো কে জুবিন গর্গ।
লতা মঙ্গেশকর, APJ আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী, সচিন টেন্ডুলকর, MS ধোনি, সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ী, ওকে, এই কটা টপিক ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফর বায়োগ্রাফি অ্যান্ড আনসিন প্যাসেজ। এই কটা টপিক কিন্তু করে রাখবে, কারণ এগুলো বায়োগ্রাফি হিসেবেও আসতে পারে, আনসিন প্যাসেজ হিসেবেও আসতে পারে। এখান থেকে বলে দিই যে যেগুলো একটুখানি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে APJ আব্দুল কালাম, KK, MS ধোনি, সন্ধ্যা মুখোপাধ্যায়, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড বাপি লাহিড়ী। ওকে, এইগুলো একটুখানি ইম্পর্টেন্ট, তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে। তাহলে বায়োগ্রাফি অ্যান্ড আনসিন প্যাসেজটা তোমাদেরকে বলে দিলাম যে এগুলো থেকে থাকতে পারে। বায়োগ্রাফি গেল, এরপর আসি স্টোরি রাইটিং এর, যেটা 2026 এর জন্য একটা ইম্পর্টেন্ট রাইটিং স্কিল টপিক, স্টোরি রাইটিং। অনেকে স্টোরি রাইটিং বা কি করে অ্যাভয়েড করে যায় বা কিছু। আমার কথা হচ্ছে নিজে থেকে যেটা লিখতে পারবে, কনসেপ্ট, যে জিনিসটা তুমি নিজে থেকে লিখতে পারবে, সেই কনসেপ্টে বা সেই রাইটিং এর উপরে জোর দেবে। তাতে কি হয় বলো তো, তোমরা নাম্বারটা বেশি পাবে আমার অনুযায়ী, বা আমার কনসেপ্ট অনুযায়ী নিজে থেকে লেখার চেষ্টা করো, ঠিক আছে। আশা করছি এখন আর নতুন করে কিছু পড়তে যেও না, যেগুলো করেছো সেগুলোই করার চেষ্টা করো। তবে আমি বলবো নিজে থেকে যদি লিখতে পারো তাহলে তোমার জন্যই ভালো। আচ্ছা, স্টোরি রাইটিং এ আসি। স্টোরি রাইটিং এর টপিক গুলো বলে দিই। এটা হচ্ছে স্টোরি রাইটিং এর টপিক। স্টোরি রাইটিং এর টপিক কি কি থাকতে পারে? ফার্স্ট, আ ক্লেভার ক্রো অ্যান্ড ফক্স। আচ্ছা, এগুলো সব মোরাল স্টোরি, কিন্তু বলে রাখি এগুলো কিন্তু মোরাল স্টোরি। এগুলোর প্রত্যেকটা স্টোরির কিন্তু একটা করে মোরাল থাকবে। আর হচ্ছে এই স্টোরির কিন্তু দুটো পার্ট থাকে, একটা মোরাল স্টোরি থাকে, একটা হচ্ছে রিয়েল লাইফ স্টোরি থাকে। এটা রিয়েল লাইফ স্টোরি। রিয়েল লাইফ স্টোরি এটা কিরকম হয়, ধরো কোনো ইনসিডেন্ট ঘটেছে, তোমাকে সেই ইনসিডেন্টের উপর একটা স্টোরি লিখতে হবে। ধরো কারো একটা ব্যাগ হারিয়ে গেছে, কোনো একটা লোক সেই ব্যাগটা ধরো পুলিশ স্টেশনে পৌঁছে দিয়েছে, ঠিক আছে, তো তাকে হচ্ছে তারা কিছু রিওয়ার্ড দিয়েছে, এরকম ধরনের স্টোরি, ঠিক আছে। এবারে আম বাগানে হয়তো কেউ আম কুড়োতে গিয়েছে, একটা তোমার ঝড়ের পরিবেশ বা কালবৈশাখী ঝড় উঠেছে, তখন সে আম কুড়োতে গিয়েছে, সেখানে গিয়ে তার কি অভিজ্ঞতা, সেই হিসেবেও স্টোরি থাকতে পারে। সো মোরাল লাইফ স্টোরি, মোরাল থাকবে, এরকম স্টোরি ছাড়াও রিয়েল লাইফ স্টোরি কিন্তু থাকতে পারে। সো তোমাদেরকে এই দুটো জিনিস কিন্তু কভার আপ করতে হবে। আমি যে টপিকগুলো লিখিয়ে দিচ্ছি সেগুলো মোস্ট অফ দ্য স্টোরিজ কভার আপ মোরাল স্টোরি। সো a clever crow and a fox. Next, two friends and a bear. Third, a thirsty crow. Four, the old lady and the greedy doctor. Fifth number, quarrel between the sun and the wind. Sixth number,
a greedy farmer. 7 number, a prisoner and the bird seller. 8 number, a farmer and his 4 sons. 9 number, a cowboy and the wolf. ওকে, আচ্ছা প্রথম থেকে একবার বলে দিচ্ছি, রিপিট করছি এগেন, তারপর নেক্সট গুলো আবার এখানটাতে লিখে দিচ্ছি, ঠিক আছে? আ ক্লেভার ক্রো অ্যান্ড আ ফক্স। নেক্সট হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার। আ থার্স্টি ক্রো, দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর, wall between the sun and the wind, a greedy farmer, a prisoner and the bird seller, a farmer and his 4 sons, and 9th number, a cowboy and the owl. এবার 10 নাম্বারে আসি। আচ্ছা এখানটা আমি মুছে দিলাম। 10th নাম্বার। 10 নাম্বার হচ্ছে লর্ড বুদ্ধা and the mother. 11th number, who will be the cat. 12th number, hare and tortoise. 13th number, boys and the frogs. Okay, these 13 stories are important for upcoming exam মাধ্যমিক। Okay, সো এইগুলো করে রাখবে। তোমাদেরকে আগেই বললাম যে স্টোরি কিন্তু দুটো হবে, একটা মোরাল স্টোরি, একটা রিয়েল লাইফ স্টোরি। মোরাল স্টোরি এইগুলো সব মোরাল স্টোরি যেগুলো লিখিয়ে দিলাম 13 মোরাল স্টোরি, এগুলোর প্রত্যেকটার একটা করে মোরাল থাকবে লাস্টে, ঠিক আছে? আর রিয়েল লাইফ স্টোরি কিন্তু একটু ডিফারেন্ট। রিয়েল লাইফ স্টোরিটা কি হবে, কোনো ইনসিডেন্ট ঘটনা ঘটেছে সেই অনুযায়ী তোমাকে একটা স্টোরি লিখতে হবে, ওপরে হিন্টস দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু স্টোরিটা লিখতে হবে। সেটা হচ্ছে রিয়েল লাইফ স্টোরি। রিয়েল লাইফ স্টোরিতে কিন্তু কোনো মোরাল দেওয়ার দরকার নেই, অনলি এই স্টোরিতে মোরাল থাকবে। এইগুলো হচ্ছে মোরাল স্টোরি। হয়ে গেল ক্লিয়ার? তাহলে স্টোরির কিছু সাজেশন তোমাদেরকে দিলাম যে এইগুলো এইগুলো তোমরা করতে পারো, ঠিক আছে? এবারে আসি লেটারে আসি। লেটার ফার্স্ট লেটার তো তোমরা জানো দুটো আছে, একটা ফর্মাল অ্যান্ড একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল লেটার লেখে কাদেরকে? ফর্মাল লেটার কাদের লেখে? ফর্মাল লেটার লেখে কাদের? এটা হচ্ছে অফিসিয়াল লেটার। দিস অল লেটার্স আর কল্ড ফর্মাল লেটার্স। আর যেগুলো রিলেটিভসদের লেখে, নিজের বন্ধু বান্ধবদের লেখে, সেগুলো হচ্ছে কি ইনফর্মাল লেটার। সো ফার্স্ট আসি ফর্মাল লেটারে। ফর্মাল লেটার, ওকে, শুধু একটুখানি ওপরে হেডিং দিলাম ফর্মাল লেটার বলে, এটা ফর্মাল লেটার লিখছে। ফার্স্ট হচ্ছে ফর্মাল লেটারের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল commodities. Important topic, this is the most important topic, price hike of essential commodities. Next, using phone while walking or driving. Third number, about
cyber crime and how children affected by social media, either mobile phone. This one also very important. Okay, next আসি fourth number. Irregular clearance of garbage. Fifth number. আচ্ছা, এই ফিফথ নাম্বারের টপিকটা সম্বন্ধে একটুখানি বলি। আমি এই ফিফথ নাম্বারের টপিকটা ইনক্লুড করেছি এই কারণ হচ্ছে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, সেই কাশ্মীরের ঘটনার পর আমাদের ইন্ডিয়ান সোলজাররা আমাদের জন্য বা দেশের জন্য অনেক করেছে, ঠিক আছে, বা তাদের যে কৃতিত্ব বা তাদের যে সাহসিকতা, তাদের সেটাকে একটা লেটার বা একটা নোটিশ বা একটা রিপোর্ট দিয়ে লেখা যায় না, ঠিক আছে। তবু আমি এই টপিকটা এই কারণেই লিখলাম, কারণ তাদের প্রতি আমাদের একটুখানি তাদেরকে আমাদের গ্র্যাটিটিউড দেখানো উচিত, ঠিক আছে। কারণ তারা ছাড়া আমরা এই দেশে সত্যি কথা বলতে গেলে শান্তিতে থাকা বা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো তারাই হচ্ছে আমাদের দেশের বলতে পারে মেইন পিলার, ঠিক আছে। তো তাদের হিসেব নিয়ে তাদেরকে নিয়ে আমি এই টপিকটা নিয়ে এসেছি, কারণ এই টপিকটা থাকতেই পারে, না থাকার কোনো কিছু নেই। আমি তাও বলে দিচ্ছি, write a letter to the Indian soldiers thanking them for protecting us. এইটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা থাকবে কিনা আমি জানি না, বা আসতে পারে কিনা আমি শিওর নই। এই টপিকটা কিন্তু যেমন আনসিন প্যাসেজ হিসেবে ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু লেটার হিসেবে ইম্পর্টেন্ট। কারণ ইন্ডিয়ান সোলজাররা আমাদের দেশের একটা মেইন পিলার, তাদের প্রতি রেসপেক্ট আমাদের অবশ্যই থাকা উচিত, ঠিক আছে। আর রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর হিসেবে তাদের যে কৃতিত্ব, সেটা তো আমরা কোনোভাবে একটা লেটার বা একটা ছোট গ্র্যাটিটিউড পোস্ট দিয়ে তাদেরকে আমরা জানাতে পারি না। তাদের সম্মান অনেকটাই বেশি। তো সেই জন্য আমার মনে হলো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, তোমরা করে রেখো। আমার দিক দিয়ে, আমার সাজেশন অনুযায়ী আমি বলবো এই টপিকটা ইম্পর্টেন্ট, তোমরা করে রেখো। ব্যাস, ফিফথ নাম্বার। এবার আসি সিক্স নাম্বার। to bank manager for education loan. To bank manager for education loan, this one also very important. Seventh number. To headmaster for education loan. To headmaster for education loan. আচ্ছা, এগেন আমি রিপিট করছি প্রথম থেকে, ঠিক আছে। Price hike of essential commodities, using phone while walking or driving. Next, about cyber crimes and how children affected by social media and mobile phone. Irregular clearance of garbage. Write a letter to the Indian soldiers thanking them for protecting us. Next, to bank manager for education loan. Next, to headmaster for education loan. এই দুটোই কিন্তু একই টপিক, কিন্তু একটা লিখতে হবে ব্যাংক ম্যানেজারের জন্য আর একটা হচ্ছে হেডমাস্টারকে। আচ্ছা, এবারে আসি নেক্সট টপিক। ফর্মাল লেটারই কিন্তু এখনো শেষ হয়নি, 8 নাম্বারে আসছি।
8 নাম্বার। আমি প্রথমেই বলেছি আজকের কিন্তু ক্লাসটা অনেকটাই বড় হবে, কারণ আমার ক্ষেত্রে সবাইকে সবটা একটুখানি বুঝিয়ে দেওয়াটা দরকার। হাফ হাফ করে করলে পরের দিনের জন্য আবার তোমরা ওয়েট করবে, সেটা দরকার নেই। সামনে পরীক্ষা, সবাইকে প্রিপারেশন নিতে হবে, এতটা টাইম তোমাদের হাতে নেই। কিছু কিছু টপিক আমি লিখিয়ে দেবো, তবে আজকে আমি পুরো কভার আপ করবো রাইটিং স্কিলে কি কি তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, 8 নাম্বার। Complaining about the loss of admit card or any essential things. ওকে, কোনো একটা জিনিস তোমার হারিয়ে গেছে, অ্যাডমিট কার্ড অথবা কোনো প্রয়োজনীয় জিনিস, সেজন্য চিঠি লিখতে হবে। ঠিক আছে, এই যে 8টা লিখে দিলাম ফর্মাল লেটার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটুখানি করে নিও। ঠিক আছে, ফর্মাল লেটার গেলাম, এবারে হচ্ছে ইনফর্মাল লেটারে আসি। ইনফর্মাল লেটার সবাই জানো কেমন ভাবে লিখতে হয়, সেরকম কোনো ব্যাপার নেই। একটুখানি ডেপথ, একটুখানি কনসেপ্ট আর একটুখানি সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক থাকতে হবে, দিলেই তোমরা লিখতে পারবে। তাও কিছু কিছু টপিক মনে হলো যে তোমাদেরকে একটুখানি বলে দিই, যে এইগুলো একটুখানি করে নিও। আচ্ছা, ইনফর্মাল লেটারে আসি। ইনফর্মাল লেটার, ফার্স্ট unforgettable incident of your life. Second, to your younger brother, advising him to give up the habit of smoking, which he has recently picked up from some of his senior friends. Okay, third number. Again, write a letter to your younger siblings. একটা জিনিস খেয়াল করো, এখানে ব্রাদার লিখেছি, এখানে সিবলিংস লিখেছি। তার কারণটা হচ্ছে দুটো ওয়ার্ডের সাথে তোমরা যাতে পরিচিত থাকো। তোমরা যেন এখানে ব্রাদার মেনশন করা আছে, মানে তোমরা যেন ব্রাদারকে লিখতে হবে। ইভেন সিবলিংস মানেও কিন্তু তোমার নিজের ভাই বোনকেই বোঝাচ্ছে। ঠিক আছে, সেজন্য ইয়ঙ্গার সিবলিংস বলেছে, তাই সিবলিংস এর অর্থ কিন্তু জেনে রাখবে। সিবলিংস মানে নিজের ভাই বোন, তাকে বলা হয় সিবলিংস। সো এই জন্য এই ওয়ার্ডটা আমি এখানে ইউজ করেছি, টু ইয়োর ইয়ঙ্গার সিবলিংস, advising them for their upcoming exams. Fourth number, write a letter to your friend advising her, either him, to visit the public library. Okay,
সো এই চারটে টপিক কিন্তু ইনফর্মাল এটার জন্য ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এগেন রিপিট, আনফরগেটেবল ইনসিডেন্ট অফ ইয়োর লাইফ টু ইয়োর younger brother, advising him to give up the habit of smoking which he has recently picked up from some of his senior friends. Next, to your younger siblings, advising them for their upcoming exams. Next, to your friend, advising her either him to visit the public library. ঠিক আছে, এই কটা টপিক একটু ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এইখানে এই ইনফরমেটরের থেকে কিন্তু তোমরা লিখতে পারবে তোমার আপকামিং এক্সামের প্রিপারেশন কেমন, তার জন্য বন্ধুকে চিঠি লেখো। তুমি সামার ভ্যাকেশন কেমন কাটিয়েছো, তার জন্য চিঠি লেখো। তোমার এক্সাম, মাধ্যমিক এক্সাম হয়ে যাওয়ার পর তোমার কেমন, তুমি কি কি প্ল্যান করে রেখেছো, তার জন্য চিঠি লেখো। তো সেই জন্য এই প্রোফর্মা একটা জানা থাকলে তুমি কিন্তু বাকি যে কোনো ধরনের ইনফরমেটর থাকুক তুমি লিখতে পারবে। তো এই টপিক কয়েকটা চারটে টপিক তোমাদেরকে বললাম যেগুলো একটুখানি ইম্পর্টেন্ট, বাকি তোমরা যা যা করেছো সমস্ত কিছুই কিন্তু এগেন রিপিট করে রাখবে এবং প্র্যাকটিস করবে। আমি এগেন বলছি, রাইটিং স্কিলে কিন্তু সেরকম ভাবে কোনো সাজেশন দেওয়া যায় না, হয় না সাজেশন। তো সেই জন্য বাট সাজেশনটা দেওয়া হয় এই কারণে যাতে তোমরা কিছু টপিক করে রাখলে সেই টপিকের উপর ডিপেন্ড করে আদার্স কোনো টপিক থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা ওই টপিকের উপরে বেস করে ওই যেটা দিয়েছে সেটা তোমরা লিখতে পারবে। তো সেই কারণে কিছু রাইটিং এর সাজেশন আমরা দিয়ে থাকি। তো চলো ইনফরমেটরের সাজেশনটা দিলাম। এবারে নেক্সট স্টোরি তো হয়ে গেল, ইনফরমাল হয়ে গেল। আচ্ছা, এবারে আসি নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং সবাইকে এগেন বলছি, যারা দেখছো তাদেরকে এগেন অনেক থ্যাংক ইউ। অ্যান্ড যারা খাতা পেন নিয়ে বসেছো তারা একটুখানি রাইট ডাউন মানে নোট ডাউন করে নিও যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক মনে হচ্ছে। আর যারা পরে দেখবে লাইভটা তারা পরে দেখে নিও। আর একটুখানি সবার সাথে একটুখানি শেয়ার করে দিও, যাতে যারা মাধ্যমিক দেবে ভাই বোন তাদের সাথে শেয়ার করে দিও, তাদের কাছে এই রাইটিং এ কিছু টপিক তারা হচ্ছে নিজেরা নোট ডাউন করে নিতে পারবে। এটা হচ্ছে মোদ্দা কথা। কারণ হচ্ছে পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় বা পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় আমার মনে হয় সবার সাথে শেয়ার করাটা উচিত, এই হচ্ছে কথা। ইভেন যাই হোক, এবার আসি নোটিশে। নোটিশ কি কি থাকতে পারে? ফার্স্ট স্কুল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন। আচ্ছা, এই যে ইন্টার স্কুল কম্পিটিশন এটা শুধু টপিকটা দিলাম, এখান থেকে তোমরা কি কি পাবে? কুইজ হতে পারে, ডিবেট হতে পারে, ওকে, সিঙ্গিং হতে পারে, ড্রয়িং হতে পারে, এনি টাইপ অফ কম্পিটিশন you can follow these rules inter school competition. Okay, so next inter school competition in blood donation camp করে রাখবে। তার সাথে হচ্ছে হেলথ চেক আপ, তার সাথে আরেকটা টপিক বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্লিনলিনেস প্রোগ্রাম। ওকে, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ, ক্লিনলিনেস প্রোগ্রাম। এই যে এই নোটিশটা কিন্তু স্কুলের জন্যও হতে পারে অ্যান্ড ক্লাবের জন্যও হতে পারে। ওকে, নট অনলি ফর স্কুল, নট অনলি ফর ক্লাব, এটা কিন্তু স্কুল এবং ক্লাব এই দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আসি থার্ড নাম্বার, নির্মল বাংলা অভিযান আর একটা স্বচ্ছ ভারত অভিযান। ওকে, এই দুটো করে রাখবেন, নির্মল বাংলা অভিযান, স্বচ্ছ ভারত অভিযান। নির্মল বাংলা অভিযান এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ইয়ে, আর এটা হচ্ছে সেন্ট্রালের। ওকে, দুটো করে রাখবেন। ফোর্থ নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস
অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ডেঙ্গু। আচ্ছা, আমি ডেঙ্গু দিলাম, তোমরা কিন্তু যদি কোভিড করে রাখো কোভিডও করতে পারো। অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ডেঙ্গু, এই এটা থেকে তোমরা কিন্তু ডেঙ্গুও যেমন করতে পারবে, এখান থেকে কোভিডও করতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য আর এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের ফর্মাটটাই কিন্তু যে কোনো টপিকের উপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, ফিফথ নাম্বার, এটা হচ্ছে ক্লাব রিলেটেড একটা নোটিশ। এটা হচ্ছে ধরো ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব who decided to open a library, write a notice to the members, of your club, inviting them for donating books for library. ওকে, এই কটা টপিক শুধু করে রাখবে। এই কটা টপিক যদি তোমরা কভার আপ করে রাখতে পারো, এনি টাইপস অফ নোটিস তোমরা লিখতে পারবে। ইন্টার স্কুল কম্পিটিশন, এই টপিকটার উপরে তোমরা কুইজ, ডিবেট, সিঙ্গিং, ডান্সিং, এনি টাইপস অফ কম্পিটিশন তোমরা লিখতে পারবে। ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ অ্যান্ড ক্লিনলিনেস প্রোগ্রাম, এই টপিকটা তোমার স্কুলের ক্ষেত্রেও থাকতে পারে, ইভেন ক্লাবের ক্ষেত্রেও থাকতে পারে, যে কোনো টপিক করে রাখবে। নেক্সট, নির্মল রায়ের বাংলা অভিযান অ্যান্ড স্বচ্ছ ভারত অভিযান, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ইটস স্কুলের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লাবের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ডেঙ্গু। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তোমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ফিফথ নাম্বার, এটা একটুখানি অন্যরকম। হু ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি, একটা ক্লাব সেক্রেটারি যে ডিসাইড করেছে কি করেছে একটা লাইব্রেরি খুলবে। তো সেখানে কি করা হচ্ছে, ক্লাব মেম্বারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা কি করে, যেন বুক ডোনেট করে লাইব্রেরির জন্য। ওকে, এই কয়েকটা নোটিশ তোমরা করে রাখবে। আচ্ছা, নোটিশ হয়ে গেল, এবার বাকি রইল কি, প্রসেসিং। যাই হোক, প্রসেসিং এ শুধুমাত্র এই ম্যাঙ্গো পিকেল, জেলি এসব কিন্তু করলে হবে না। কিছু কিছু জিনিস কিন্তু একটুখানি এক্সট্রা ভাবে করে রাখতে হবে। হ্যাঁ, ম্যাঙ্গো পিকেল আর হচ্ছে জেলি প্রসেসিং, লেমনেড প্রসেসিং, ওগুলো তো থাকতেই পারে, সেটা ব্যাপার নয়। ভাবলে তো আমরা একটা কথা ভাবি না, যেটা ভাবি সেটা হয় না, যেটা ভাবি না সেটাই হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য বলে দেওয়া, যেগুলো করেছো সেগুলো করেছো প্রসেসিং এর জন্য, সেটা বড় ব্যাপার নয়। যেগুলো বলছি এক্সট্রা, সেগুলো একটুখানি করে নিও। প্রসেসিং বোর্ডের অবস্থাটা এতটাই খারাপ, সারাদিন লেখা হচ্ছে, এর জন্য বোর্ডটা পুরো একেবারে কালো মতো হয়েছে। যাই হোক, প্রসেসিং হচ্ছে মার্কস মেকিং। সেকেন্ড নাম্বার, পাবলিশিং আ স্কুল ম্যাগাজিন। Okay. Third number, paper making. Fourth number, homemade ORS. এই টপিকটা আমার হাইলাইট করার একটা কথা, সেটা হচ্ছে ওআরএস। তোমরা জানো ওআরএস কিন্তু এখন ব্যান করে দিয়েছে, তাই তো? হোমমেড ওআরএস আর এই তোমার মার্কেটে যে ওআরএস পাওয়া যায় তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স।
তো হোমমেড ওআরএস জাস্ট ইম্পর্টেন্ট ফর প্রসেসিং। আর এই যে ওআরএস এর যে টপিকটা, যেটা রিসেন্টলি সবাই জানো, এই ওআরএস এর টপিকটা কিন্তু তোমার আনসিনের জন্য ইম্পর্টেন্ট, আনসিনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেজন্য এই যে ওআরএস এর টপিকটা কিন্তু তোমরা আনসিনের জন্য করে রাখবে, ঠিক আছে? এবারে আসি 5th নাম্বার, এটা হচ্ছে লেমনেড। আচ্ছা 6 নাম্বার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। বিল্ডিং কনস্ট্রাকশন আর বিল্ডিং কনস্ট্রাকশন আর কি বাকি রয়ে গেল? মার্কস মেকিং বললাম, পাবলিশিং আর স্কুল ম্যাগাজিন, পেপার মেকিং, হোমমেড ওয়ারেস, লেমনেড, বিল্ডিং কনস্ট্রাকশন আর প্রসেসিং এর জন্য আপাতত, হ্যাঁ আপাতত এই 6টাই করো। আর যেগুলো করেছো তোমাদের এই যে ম্যাঙ্গো পিকেল টিকেল সেগুলোও করে রাখো, ঠিক আছে? তবে এই কয়েকটা একটুখানি ইম্পর্টেন্ট, এই কয়েকটা একটুখানি ভালো করে করে নেবে, ওকে? সো প্রসেসিং হলো। আচ্ছা এইবারে এইগুলো তো মোটামুটি পুরো সিলেবাসের কি কি টপিক থাকবে তার সেটা কভার আপ করলাম। এবারে আসি একটুখানি অন্য টপিকে, যে টপিকগুলো তোমার একটু ইম্পর্টেন্ট, যখন সাজেশন বেস লিখিয়েছিলাম তার মধ্যে কিন্তু অ্যাড করিনি, ঠিক আছে? এগুলো একটুখানি নোট ডাউন করে রেখো। এগুলো বলতে পারো অ্যাজ এ কি টপিক, ওকে? কি টপিক, ঠিক আছে? কি টপিক হিসেবে আমি বলতে পারি এখানে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্স হিসেবে তোমার এখানে প্যারাগ্রাফও থাকতে পারে, আনসিনও থাকতে পারে, আর হচ্ছে তোমার এখানে তোমার হ্যাঁ প্যারাগ্রাফ আনসিন, প্যারাগ্রাফও থাকতে পারে, আনসিনও থাকতে পারে। আচ্ছা সেলফ ডিফেন্স শুধুমাত্র এই প্রফর্মাটা দিয়েও তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, বাট আনসিন থাকতে পারে, অথবা ওমেন্স সেলফ ডিফেন্স হিসেবেও দিতে থাকতে পারে, সেলফ ডিফেন্সও থাকতে পারে, ইভেন ওমেন্স সেলফ ডিফেন্সও থাকতে পারে, ওকে? ওমেন সেলফ ডিফেন্সও থাকতে পারে। আচ্ছা আর যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে এখানে যে ক্রাইসিস গুলো তোমরা থেকে, ওয়াটার ক্রাইসিস, ওয়াটার ক্রাইসিস, ঠিক আছে? গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ওয়াটার ক্রাইসিস যেগুলো যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু কি টপিক, তোমার প্যারাগ্রাফ থাকতে পারে, আনসিনও থাকতে পারে, এনি টাইপস অফ টপিকস এর জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু সাজেশন বেস যেগুলো দিয়েছি তোমাদেরকে সেই হিসেবে তার মধ্যে কিন্তু এগুলো অ্যাড করিনি, জাস্ট এগুলো অ্যাজ এ কি টপিক হিসেবে রেখেছি। সেলফ ডিফেন্স, ওমেন সেলফ ডিফেন্স, গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার ক্রাইসিস অ্যান্ড হচ্ছে ওয়াটার পিউরিফাই, ওয়াটার পিউরিফাইয়ের জন্য ওই যে ওয়াটার পিউরিফাইয়ের জন্য হচ্ছে হেডমাস্টারকে একটা চিঠি লেখো বা হেডমিস্ট্রিকে চিঠি লেখো ওয়াটার পিউরিফাই বসানোর জন্য, ঠিক আছে? আর হচ্ছে 4th নাম্বার হচ্ছে এনি টাইপস অফ পলিউশন, এনি টাইপস অফ পলিউশন, ওকে? 5th নাম্বার হচ্ছে রেকলেস ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং। আর 6 নাম্বার হচ্ছে এক হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, টি প্ল্যান্টেশন, ঠিক আছে? এই টি প্ল্যান্টেশনের সাথে কিন্তু বৃক্ষরোপণ যেমন ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু যে গাছ কাটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আচ্ছা 6 নাম্বার গেল। আর এখানে বাকি রয়ে গেল কি, বাকি রয়ে গেল কি
সেলফ ডিফেন্স, গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার পিউরিফাই, হেডমাস্টার, এনি টাইপস অফ পলিউশন, রেকলেস ড্রাইভিং, ট্রি প্ল্যান্টেশন, আর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। ও হ্যাঁ, যেটা হচ্ছে এখন রিসেন্ট যেটা হচ্ছে তোমার একটা টপিকের মধ্যে পড়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওকে। এই কয়েকটা টপিক তোমরা কি টপিক হিসেবে লিখে রাখো। এই টপিকগুলো শুধুমাত্র স্পেসিফিক্যালি অনলি ফর নোটিস, অনলি ফর প্যারাগ্রাফ, অনলি ফর আনসিন, এটা কিন্তু না। এই টপিকগুলো কিন্তু অল টাইপস অফ টপিক্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি এই টপিকগুলোকে কি টপিক হিসেবে রেখেছি। এগেন আমি রিপিট করে দিচ্ছি ফ্রম ফার্স্ট ওয়ান হচ্ছে সেলফ ডিফেন্স, ওমেন সেলফ ডিফেন্স, যে কোনো একটা থাকতেই পারে। ও গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার ক্রাইসিস, ওয়াটার পিউরিফাই বসানোর জন্য হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে চিঠি, এনি টাইপস অফ পলিউশন, রেকলেস ড্রাইভিং, ট্রি প্ল্যান্টেশনও হতে পারে, মানে গাছ লাগানো হতে পারে, গাছ কাটা, দুটোই থাকতে পারে, অ্যান্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ওকে, সো এগুলো অ্যাজ এ কি টপিক হিসেবে লিখে রাখো। যারা করনি তারা করে নিও, আমার কথা হচ্ছে এটাই। কারণ হাতে সময় খুব কম, তাই টাইমিং ওয়েস্ট করবে না। আমি আজকে অনেকটা টাইমিং নিয়েই ক্লাসটা করতে বসেছি, কারণ প্রথম কথা সবার ব্যস্ততা, সবাই প্রিপারেশন নিচ্ছ, সবাই পড়াশোনা করছো, এভরিডে একটা একটা করে লাইভ ক্লাস করাটা তোমাদের অ্যাটেন্ড করা তোমাদের জন্য যেমন চাপ, ইভেন আমার ক্ষেত্রেও চাপ। তো সেই জন্য আজকে একদম তোমাদেরকে সবটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই টপিকগুলো থেকে তোমাদের যদি কোনো টপিকের ওপর তোমাদের মনে হয় যে ম্যাম এই টপিকটা যদি লিখিয়ে দেন খুব ভালো হয়, তাহলে আমি কিন্তু লিখিয়ে দেবো, ঠিক আছে? একটুখানি আমাকে জানিয়ে দিও, মেনশন করে দিও, কমেন্টে মেনশন করো যে এই টপিকটা ম্যাম লিখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, একটু রাইটিং এর টিপস তোমাদেরকে দিয়ে রাখি। রাইটিং টিপস মনে রাখবে, স্টোরি, রিপোর্ট, বায়োগ্রাফি, স্টোরি, রিপোর্ট, বায়োগ্রাফি, এইটা একটা গেল। আর একটা হচ্ছে লেটার, প্রসেসিং, নোটিশ, প্যারাগ্রাফ, ডায়লগ, ঠিক আছে? এটা একটা টপিক, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা আলাদা টেন্সে লেখা হয়, ঠিক আছে? স্টোরি, রিপোর্ট, বায়োগ্রাফি এটা কিন্তু লেখা হয় পাস্ট টেন্সে, এটা লেখা হয় কি টেন্সে? পাস্ট টেন্সে, ঠিক আছে? অ্যান্ড লেটার, প্রসেসিং, নোটিশ, ডায়লগ এটা লেখা হয় কিসে? প্রেজেন্ট টেন্সে এবং মোডাল ভার্ব ইউজ করে, ঠিক আছে? প্রেজেন্ট এন্ড মোডাল ভার্ব ইউজ করে এটা লেখা হয়। এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। টেন্স গুলিয়ে ফেললে কিন্তু খুব মুশকিল। রাইটিং স্কিল আর গ্রামার হচ্ছে এমন একটা পোর্শন যেখান থেকে তোমরা একদম নাম্বার পাবে, ঠিকঠাক লিখে নাম্বার পাবে। শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখবে, টেন্স ঠিক রাখো, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক রাখো। স্টোরি, রিপোর্ট, বায়োগ্রাফি অ্যান্ড লেটার, প্রসেসিং, নোটিস, প্যারাগ্রাফ অ্যান্ড ডায়লগ এগুলো লেখা হয় কি? প্রেজেন্ট অ্যান্ড মোডাল ভার্বে। আর এই জন্য যেহেতু স্টুডেন্টদের বেশিরভাগ রাইটিং স্কিল আর ওই তোমার টেন্সে বা গ্রামাটিক্যাল পোর্শনে ভুল হয়, সেজন্য আমি কিন্তু অনলাইন ক্লাসটা মেনলি গ্রামার এবং রাইটিং স্কিলের উপরেই করাই। বেশিরভাগ একাডেমিক আমি অনলাইন ক্লাস করাই না। সব গ্রামার যেটুকু অনলাইন ক্লাস হয়, এভরিথিং, সেটা বড়দের হোক বা ছোটদের হোক, জুনিয়র, আইদার সিনিয়র বা কম্পিটিটিভ, মেনলি ক্লাস চলে আমার গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলের উপরে। কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে একটা বাক্য তোমরা লিখতে পারবে না, সেই কারণে। আচ্ছা, তাহলে এটা গেল পাস্ট টেন্স, প্রেজেন্ট, মোরাল ভার্ব। আচ্ছা, এবার একটু কনস্ট্রাকশন গুলো লিখে দিই, মানে হচ্ছে রুলস, কোন রুলটা ফলো আপ করে পাস্ট টেন্সে সেগুলো একটুখানি লিখে দিই। সেটা হচ্ছে ধরো পাস্টের তিনটে আছে, একটা হচ্ছে
যে তিনটে ভাগ কি হয় ফলো আপ করা হয় লেখার জন্য, রাইটিং স্কিল লেখার জন্য, একটা হচ্ছে সিম্পল পাস্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তোমরা অনেকেই বলতে পারো সিম্পল পাস্ট এন্ড পাস্ট ইনডিফিনাইট যে ম্যাম দুটোই তো একই, কিন্তু না, এখানে কিছু ডিফারেন্ট আছে। সিম্পল পাস্ট পাস্ট ইনডিফিনাইট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্টের প্রফর্মা কি হয়? সিম্পল পাস্টের প্রফর্মা হয় সাবজেক্ট, দেন হয় ওয়াজ অথবা ওয়ার, সিঙ্গুলার থাকলে ওয়াজ, প্লুরাল থাকলে ওয়ার, প্লাস কমপ্লিমেন্ট। ওকে, দ্যাট ইজ সিম্পল পাস্ট। নেক্সট পার্ট ইজ পাস্ট ইনডিফিনাইট। সাবজেক্ট বসে, ভার্ব টু বসে, প্লাস অবজেক্ট বসে, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। Okay, next past continuous, subject plus was were plus verb one এর সাথে ing plus object plus rest. ওকে, এইবার বলি কি ব্যাপারটা হচ্ছে। তোমাদেরকে বললাম যে স্টোরি রিপোর্ট অ্যান্ড তোমার বায়োগ্রাফি লেখা হয় কোন টেন্সে বললাম? পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সের কি কি প্রফর্মা আসলো? সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনাইট এন্ড পাস্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্টের হচ্ছে রুলস কি বা ফর্মুলা কি? সাবজেক্ট ওয়াজ ওয়্যার কমপ্লিমেন্ট, পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট অ্যান্ড রেস্ট অফ দ্য সেন্টেন্স। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব ওয়ানের আইএনজি অবজেক্ট প্লাস রেস্ট। ওকে, দিস ইজ দ্য পাস্টের ফুল স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো আপ করে তুমি যে কোনো সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবে। এবারে এই যে যেটা লিখে দিলাম তোমার কনস্ট্রাকশনগুলো বাংলায় একটা একটা করে বাক্য তৈরি করো আর লেখা শুরু করো, দেখো ইজিলি লিখতে পারবে। কোনো কঠিন কোনো কিছু নেই, রাইটিং স্কিল কোনো কঠিন ব্যাপার নেই, আর গ্রামারও কোনো কঠিন নয়, একটুখানি বুঝতে পারলেই সব কিছু সোজা। আচ্ছা, সিম্পল পাস্টে গেল। এইবারে আসি, এটা তো এবারে গেল সিম্পল পাস্ট। এবারে তো একেবারে ভয়েসেও তো একটা ব্যাপার আছে। ভয়েস কিসে করতে হয়? প্যাসিভ ভয়েসে। পাস্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্রথমে থাকে, আর প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়? অবজেক্ট চলে আসবে প্রথমে, তারপরে কি আসে? ওয়াজ ওয়্যার, তারপরে ভার্ব থ্রি, তারপরে আসে কি? ভার্ব থ্রি। আর এটা আমরা কিসে প্রয়োগ করি? রিপোর্টে, তাই তো? রিপোর্টে প্রয়োগ করি। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে একটা এক্সাম্পল দিই। অবজেক্ট ধরো বললাম এখানে দে, দে এর পরে কি হয়? দে এর পরে ওয়্যার হয়, যেহেতু দে হচ্ছে প্লুরাল তাই দে ওয়্যার। তাহলে ধরো দে ওয়্যার, একটা ভার্ব থ্রি ফর্ম এখানে যোগ করে দিই, দে ওয়্যার টেকেন। ওকে, দে ওয়্যার টেকেন। এবারে রেস্ট অফ দ্য ভার্ব, দে ওয়্যার টেকেন টু দ্য হসপিটাল। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, হয়ে গেল। তাহলে অবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব থ্রি, অবজেক্ট দে, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার বসেছে যেহেতু দেটা কি? প্লুরাল, verb 3 took taken, so that's why taken is here, and the rest of the sentence means that is the subject. সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, কারণ এটা প্যাসিভ ভয়েসে করতে হচ্ছে যেহেতু এটা রিপোর্ট। ক্লিয়ার? এবারে আসি প্রসেসিং এর রুলে। প্রসেসিং রুলগুলো একটুখানি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সামনে এক্সাম, একদম এক্সাম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, সেই জন্য। প্রসেসিং এর রুল কি হবে? প্রসেসিং এর রুল হবে, প্রথমে হবে অবজেক্ট, তারপর হবে ইজ আর। একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু অ্যাম ইউজ করিনি, ইজ আর হবে। আম হয় যেহেতু ম্যাঙ্গো পিকেল হয়, আম কেনা হয়, লেবু কেনা হয়। আমি লেবু না, আর আমি আম না, আর আমি লেমনেড না, বা তুমি নও, কারণ জিনিসটা বাজার থেকে কেনা হয়, দ্যাট ইজ ইম্পোর্ট ফ্রম দ্য মার্কেট। সো দ্যাটস ওয়াই ইউজ ইজ অ্যান্ড আর, নট অ্যাম।
অবজেক্ট ইজ আর প্লাস টু বি প্লাস ভার্ব 3। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, কোনো কোনো বাক্যে টু বি ইউজ করা হয়, কোনো কোনো বাক্যে টু বি ইউজ করা হয় না। তোমাদের ম্যাঙ্গো পিকেল খুবই মানে কি বলবো মনে ধরে গেছে, প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ম্যাম ম্যাঙ্গো পিকেল করেছি, ম্যাম ম্যাঙ্গো পিকেল করেছি। চলো ম্যাঙ্গো পিকেলটাকেই আমি এখানে একটুখানি ট্রান্সলেট করি। অবজেক্ট তাহলে সাম ম্যাঙ্গোস, some mangoes, তাহলে mangoes and some mangoes, so that is plural form. Some mangoes are to be bought by bought okay, by মানে কেনা, by bought and bought, so that's why the verb 3 form is bought হয়ে গেল। এই সেন্টেন্স প্রোফর্মা ইউজ করে প্রসেসিং লিখে ফেলতে পারবে, কোনো কোনো একেবারে হাতি ঘোড়া ব্যাপার না, শুধু একটু করে প্রোফর্মা মনে রাখবে, ব্যাস তাহলেই হবে। তাহলে প্রসেসিং এর প্রোফর্মা বলে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবারে কিছু কিছু জায়গায় মোডাল ভার্ব ইউজ করতে হয়, তো মোডাল ভার্বটা কিভাবে ইউজ করবে দেখো একটুখানি বলে দিই, শুধু একটুখানি টাচ করিয়ে দিচ্ছি যাতে মনে থাকে সমস্ত কিছু। মোডাল ভার্ব, মোডাল ভার্বটা কিভাবে ইউজ করবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে মোডাল, তারপরে হবে ভার্ব 1, তারপরে হবে কি অবজেক্ট, তাই তো? সাবজেক্ট, মোডাল, তারপরে ভার্ব 1 আর অবজেক্ট। আমরা খুব ভালো করে জানি মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের সাথে এস, ইএস, ইডি, আইএনজি কোনো কিছু কিন্তু যোগ হবে না। সো আফটার দ্য মোডাল ভার্ব অলওয়েজ ইউজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, সো সাবজেক্ট, মোডাল, ভার্ব 1 অ্যান্ড অবজেক্ট। এখানে একটা এক্সাম্পল দিই, ধরো সাবজেক্ট আমি ধরলাম উই, মোডাল ধরলাম শুড, উই শুড, ভার্ব 1 ধরলাম ধরো প্লান্ট, উই শুড প্লান্ট, অবজেক্ট ট্রিজ, উই শুড প্লান্ট ট্রিজ। সো দ্যাট ইজ ইউ ক্যান ইউজ ইন প্যারাগ্রাফ আইদার ইন নোটিস। ক্লিয়ার? বোঝা গেল? শুধু মনে রাখবে এইখানে প্রফর্মাটা মনে রাখতে হবে। গ্রামাটিক্যাল পোর্শন কেন ইম্পর্টেন্ট এইবার বুঝতে পারছো তো? গ্রামার খুব ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্সের একটা বর্ণও লিখতে পারবে না। সো দ্যাটস ওয়াই মোডাল, ভার্ব 1 অ্যান্ড অবজেক্ট। যাই হোক, পুরোটা কিছুটা কভার আপ করে দিলাম তোমাদেরকে গ্রামাটিক্যাল পোর্শনটা রাইটিং স্কিলের কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে। আচ্ছা, আজকে কিটা লেখাবো বলেছিলাম, হ্যাঁ আজকে দুটো প্যারাগ্রাফ লেখাবো। অলরেডি বোধহয় 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, সে হোক গে, আমার ক্লাস করাতেও কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে সবটা ভালো করে বুঝতে হবে। তোমাদের অসুবিধা থাকলে বলো, আমি অবশ্যই আবার রিপিট বুঝিয়ে দেবো। আচ্ছা, লেখাবো আজকে যে দুটো জিনিস, সেটা হচ্ছে যেটা তোমাদেরকে কি টিপস হিসেবে যেটা দিয়েছিলাম, সেলফ ডিফেন্স অ্যান্ড ওমেন সেলফ ডিফেন্স। ওকে, তাহলে চলো সেলফ ডিফেন্সটা আগে লিখিয়ে দিই। এবারে বলি সেলফ ডিফেন্স যেটা লেখাচ্ছি, সেই সেলফ ডিফেন্সটা আগে লেখাচ্ছি ঠিক এই কারণেই, ওমেন সেলফ ডিফেন্স যখন লিখবে তখন ওই সেলফ ডিফেন্স থেকে কিছু ইন্ট্রো তুমি কালেক্ট করে নিয়ে ওমেন সেলফ ডিফেন্সের ইন্ট্রো হিসেবে ইউজ করে বাকি ওমেন সেলফ ডিফেন্সটা লিখে নিতে পারবে। ঠিক আছে, সেলফ ডিফেন্স যদি থাকে তাহলেও তুমি লিখতে পারবে, ওমেন সেলফ ডিফেন্স থাকলে সেখানেও লিখতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো এবারে সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্স। Self defense is a crucial set of techniques and awareness used to protect oneself from physical
firm. It is not solely about fighting, but begins with situational awareness. Being alert to one's surroundings to avoid dangerous situation altogether. When avoidance is impossible, self defense involves simple, effective physical methods. Designed to disable an attacker temporarily, allowing for an escape. Next line. Training typically focuses on, আচ্ছা এটা একবার রিপিট করে দিচ্ছি, আবার প্রথম থেকে এখান থেকে আবার প্রথম থেকে লিখতে হবে। Self defense is a crucial set of techniques and awareness used to protect oneself from physical harm. It is not solely about fighting, but begins with situational awareness, being alert to one's surroundings to avoid dangerous situations altogether. When avoidance is impossible, self-defense involves simple, effective physical methods designed to disable an attacker temporarily, allowing for an escape. Training typically focuses on, এবারে নেক্সট এখান থেকে লিখছি, এখানটা মুছে দিলাম। Focuses on using natural movements, targeting vulnerable
targeting vulnerable movements, vulnerable areas, and developing the confidence and assertiveness needed to respond quickly and decisively under stress. Ultimately empowering an individual to take control of their personal safety. Okay, self defense paragraph is complete. আচ্ছা, ফার্স্ট প্যারাটা পড়ে দিয়েছি। ফার্স্ট প্যারার পরে যে লাইনটা ছিল ওখানে হচ্ছিল না বলে মুছে আবার লিখলাম প্রথম থেকে। ইউজিং ন্যাচারাল মুভমেন্টস, টার্গেটিং vulnerable areas, and developing the confidence and assertiveness needed to respond quickly and decisively under stress, ultimately empowering an individual to take control of their personal safety. Complete. Self defense is complete. আচ্ছা, এবারে ওমেন্স সেলফ ডিফেন্সটা লিখিয়ে দেবো। ওমেন্স সেলফ ডিফেন্স লিখিয়ে আজকের মতন ক্লাস আমি কমপ্লিট করব। আচ্ছা, ওমেন্স সেলফ ডিফেন্স লেখার আগে আবার একটা কথা রিপিট করছি, সেলফ ডিফেন্স থেকে তোমরা কিছুটা ইন্ট্রো ওমেন্স সেলফ ডিফেন্সে লিখে নেবে, ঠিক আছে? যে তোমাদের যে লাইনগুলো মনে হবে যে ইন্ট্রো হিসেবে ইউজ করতে পারবো সেই লাইনগুলো তোমরা ওই সেলফ ডিফেন্স মানে এই প্যারাগ্রাফটা থেকে কিছু লাইন ওমেন সেলফ ডিফেন্সের ইন্ট্রো হিসেবে ইউজ করবে, তারপর ওমেন সেলফ ডিফেন্সটা লিখতে পারো। ঠিক আছে, তো চলো ওমেন্স সেলফ ডিফেন্সটা লিখে দিই। ওমেন্স সেলফ ডিফেন্স। আচ্ছা, হেডিং হচ্ছে ওমেন্স সেলফ ডিফেন্স। ওমেন সেলফ ডিফেন্স। আচ্ছা, সেলফ ডিফেন্সের ইন্ট্রো তোমরা এখানে লিখে নেবে কিছুটা, বাকি যেটা লিখবে সেটা লিখে দিচ্ছি এখানে। empowering women through self defense is vital for personal safety and confidence. Learning practical techniques provides the ability to recognize and respond effectively
respond effectively to threats moving beyond relying solely on physical strength. Self defense training emphasizes situation awareness, comma, boundary setting and using one's voice, which are often the most crucial tools for de-escalation and avoidance. It fosters a sense of empowerment and preparedness. Ensuring women are equipped to protect themselves in various situations and fit safer in their daily lives. Complete. Okay. Women's self defense, again I repeat from the first. এম্পাওয়ারিং, এখানে তোমরা সেলফ ডিফেন্সের থেকে কিছুটা ইন্ট্রো এখানে অ্যাড করে নেবে, তারপরে এটা লিখবে। এম্পাওয়ারিং ওমেন থ্রু সেলফ ডিফেন্স is vital for personal safety and confidence. Learning practical techniques provides the ability to recognize and respond effectively to threats moving beyond relying solely on physical strength. Full stop. Self-defense training emphasizes situation awareness, boundary setting, and using one's voice, which are often the most crucial tools for de-escalation and avoidance. It fosters a sense of empowerment and preparedness, ensuring
women are equipped to protect themselves in various situations and feel safer in their daily lives. Okay, complete. So তোমাদেরকে আজকে লিখিয়ে দিলাম সেলফ ডিফেন্স অ্যান্ড ওমেন সেলফ ডিফেন্সের দুটো প্যারাগ্রাফ। এই সেলফ ডিফেন্সটা তোমরা আনসিন হিসেবেও পেতে পারো, প্যারাগ্রাফ হিসেবেও থাকতে পারে। কোনো টপিক আমি সিলেক্ট করতে পারবো না সেলফ ডিফেন্সটা কিসে থেকে থাকতে পারে, এগুলো কি টপিক হিসেবে আমি সিলেক্ট করেছি, তো সেজন্য তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, তোমরা ক্লাসটা যারা এখন দেখতে পারলে না, পরে দেখে নিও। ক্লাসের যে টপিকগুলো করিয়েছি খাতায় নোট ডাউন করে নিও। আর যেখানে তোমাদের মনে হচ্ছে যে এই টপিকটা তোমাদের কাছে একটু আননোন মনে হচ্ছে, যদি লিখিয়ে দিই তোমাদের সুবিধা হবে, তোমরা আমাকে জানাবে যে এই টপিকটা ম্যাম লিখিয়ে দেবেন, তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে আমি লিখিয়ে দেবো। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা যারা তোমরা আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইছো ফর গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলের জন্য, তাদেরকে বলছি তোমরা 8207096314 এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এই একাডেমির এই হেল্পলাইন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ডিটেলস ওরা দিয়ে দেবে কিভাবে এনরোলমেন্ট করবে, কি কি ব্যাপার, ঠিক আছে? এখানে রিপিট করছি নাম্বারটা 8207096314। দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার অফ একাডেমি। সো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর এর মধ্যে কিছু কিছু টপিক্সের আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।